আমরা জানি তাপমাত্রা তাপমিতিক ধর্মের মানের সমানুপাতিক এবং তাপমাত্রা বিয়োগ নিম্নস্থির বিন্দু ঊর্ধ্বস্থির বিন্দু বিয়োগ নিম্নস্থির বিন্দু এর অনুপাত সর্বদা সমান হবে। এখানে এই অনুপাতটার মান সর্বদা সমান থাকবে। এটা তাপমাত্রা বিয়োগ নিম্নস্থির বিন্দু ঊর্ধ্বস্থির বিন্দু বিয়োগ নিম্নস্থির বিন্দু, এইটিকে ব্যবহার করে আমরা তাপমাত্রা পরিমাপ করব। এখন আমরা ধরে নিই থিটা তাপমাত্রায় কোনো পদার্থের ধর্মের মান হচ্ছে x থিটা এবং থিটা স্টিম তাপমাত্রায় ধর্মের মান x স্টিম এবং থিটা আইস তাপমাত্রায় ধর্মের মান হচ্ছে x আইস। তাহলে আমরা এই অনুপাতটাতে তাপমাত্রা বিয়োগ নিম্নস্থির বিন্দু ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস বিয়োগ নিম্নস্থির বিন্দু এর অনুপাত সর্বদা সমান থাকবে। এটিতে যদি আমরা মানটা বসিয়ে নিই তাহলে তাপমাত্রার দিকে আমরা কি পাবো, তাপমাত্রা বিয়োগ নিম্নস্থির বিন্দু অর্থাৎ থিটা আইস আর ঊর্ধ্বস্থির বিন্দু থিটা স্টিম বিয়োগ থিটা আইস এর অনুপাত সমান থাকবে। যেহেতু তাপমাত্রার সাথে তাপমিতিক ধর্ম সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে, চেঞ্জ হবে, পরিবর্তিত হবে, তাই আমরা থিটা তাপমাত্রার ধর্মের মান বিয়োগ থিটা আইস তাপমাত্রায় ধর্মের মান তেমনি থিটা স্টিম তাপমাত্রায় ধর্মের মান x স্টিম বিয়োগ x আইস, এই অনুপাতটা তাহলে কি থাকবে, সমান থাকবে। এই অনুপাতটাতে আমরা কি ব্যবহার করেছি, তাপমাত্রার সাথে সংশ্লিষ্ট ধর্মের পদার্থের ধর্মের মানটা ব্যবহার করছি। তাপমাত্রার সাথে সংশ্লিষ্ট ধর্মের মান সেটি ব্যবহার করে আমরা একটা তাপমাত্রা পরিমাপক স্কেল পেলাম, সেটাকে আমরা এখন ব্যবহার করব তাপমাত্রা পরিমাপের জন্য। এখন আমরা এই জিনিসগুলোকে আমরা একটু বলবো। এই থিটা স্টিম মাইনাস থিটা আইস এটিকে আমরা বলি মৌলিক ব্যবধান, স্কেলের মৌলিক ব্যবধান। এটাকে কি বলা হয়, মৌলিক ব্যবধান। এটাকে n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং সেলসিয়াসে আমাদের এই মৌলিক ব্যবধানের মানটা হচ্ছে 100। এটা আমরা মূলত হচ্ছে থিটা আইস বিন্দু থেকে থিটা স্টিম বিন্দু পর্যন্ত যে তাপমাত্রার ব্যবধানটা আমরা ব্যবহার করব স্কেলে, সেটা হচ্ছে n। সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের জন্য, এটা হচ্ছে n সমান সেলসিয়াস স্কেলের জন্য। তেমনি এটা সেলসিয়াস স্কেল, তেমনি সেটা যদি কি n সমান অন্যান্য স্কেলের জন্য আমরা একটু ব্যবহার করব, সেটা আমরা একটু অন্যান্য স্কেলের জন্য সেটা ব্যবহার করার জন্য একটা সার ব্যবহার করলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। যেমন অন্যান্য স্কেলের জন্য আমরা বিভিন্ন স্কেলের জন্য ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, এই তিনটা স্কেলের জন্য থিটা আইস, থিটা স্টিম এবং মৌলিক ব্যবধান, এটা আমরা একটু শিখে নিলে ভালো হয়। থিটা আইস তাহলে আমরা সহজে বুঝে যাচ্ছি। ডিগ্রি সেলসিয়াস, প্রথমটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, আরও কিছু স্কেল আছে যেটা ভবিষ্যতে তোমাদের লাগতে পারে, যেমন রোমার স্কেল, ডিগ্রি রোমার। তা আমি একটু সবাইকে সবগুলো বলে দিচ্ছি, এটা ইনফরমেশন হিসেবে তোমাদের জানা থাকতে হবে। ডিগ্রি সেলসিয়াসে থিটা আইস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, থিটা স্টিম হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আর ব্যবধান হচ্ছে 100। ডিগ্রি ফারেনহাইটে এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট আর এটা হচ্ছে 180। ক্যালভিনে আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে 273 ক্যালভিন আর এটা হচ্ছে 373 ক্যালভিন আর মৌলিক ব্যবধান হচ্ছে 100। আর ডিগ্রি রোমারে এটা হচ্ছে 0 ডিগ্রি রোমার, এটা 80 ডিগ্রি রোমার আর এটা হচ্ছে মৌলিক ব্যবধান হচ্ছে 80। এটা আমাদের ভবিষ্যতেও লাগতে পারে,
আমরা যখন স্কেলিং বিভিন্ন স্কেলের পারস্পরিক পরিবর্তন করব সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এখন আমরা এই যে সমীকরণটা পেলাম, মূল সমীকরণ পেলাম তাপমাত্রা পরিমাপের জন্য তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে দুই স্থির বিন্দু ব্যবহার করে যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে এটা। আর এটাকে দুই স্থির বিন্দু নীতির তাপমাত্রা পরিমাপের তাপাঙ্কন সমীকরণ বলে। কি বলে? দুই স্থির বিন্দু নীতির তাপমাত্রা পরিমাপের তাপাঙ্কন সমীকরণ। তাপমাত্রা পরিমাপের তাপাঙ্কন সমীকরণ বলে। এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা তাপমাত্রা ব্যবহার করব। এখন সেলসিয়াস স্কেলের জন্য আমি সেটা ব্যবহার করছি। সেলসিয়াস স্কেলের জন্য ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা এই সমীকরণটাতে ব্যবহার করব কিভাবে? টিটা মাইনাস টিটা আইসের মান কত? 0 ডিগ্রি। টিটা স্টিম হচ্ছে 100 বিয়োগ 0 ডিগ্রি সমান ধর্মের মান এক্স টিটা এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাহলে টিটা সমান আমরা কত পাবো? এক্স টিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস গুণ 100 ডিগ্রি সেলসিয়াস। এভাবে আমরা ফারেনহাইটও ব্যবহার করতে পারবো। আমরা এইভাবে তাপমাত্রা পরিমাপ করব। তাহলে আমরা সহজেই বলছি, একটা সূত্র, একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি সহজে আমরা ব্যবহার করার জন্য। বললাম যে কোনো রোদ থার্মোমিটারের স্টিম বিন্দু ও বরফ বিন্দুতে ধর্মের মান যথাক্রমে 4 ওহম ও 18 ওহম। মিটারটিকে একটি চুল্লিতে স্থাপন করায় রোদ 24 ওহম পাওয়া গেল। চুল্লির তাপমাত্রা কত? এটা আমরা সহজে বুঝছি। স্টিম বিন্দুতে 18, বরফ বিন্দুতে 4। এবার উল্টা দিয়ে করে দেওয়া হয়েছিল, একটু ঠিক করে দিলাম। 18 ওহম আর 4 ওহম। আর যে তাপমাত্রা বের করব সেই তাপমাত্রায় পেলাম কত? 24। তাহলে টিটা সমান আমরা সহজে বলে ফেলতে পারি এক্স টিটা হচ্ছে কত? 24 বিয়োগ এক্স আইস 4, 18 বিয়োগ 4 গুণ 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এটার মানটা ব্যবহার করলে কত আসে? এখানে আসে 14, এখানে আসে 20 গুণ 100। তাহলে এখানে আমাদের যে টেম্পারেচারটা আসে সেটা এত ডিগ্রি সেলসিয়াস হবে। এটাই হচ্ছে আমাদের এই পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের নীতি। তাহলে আমরা এখানে কি জানলাম? দুই স্থির বিন্দুতে আমরা বরফ বিন্দু এবং স্টিম বিন্দুতে তাপমাত্রার ধর্মের মানটা জানবো এবং যে তাপমাত্রায় বের করতে হবে সে তাপমাত্রার ধর্মের মানটা জানবো, ফলে আমরা তাপমাত্রা বের করতে পারবো। এই উল্টোভাবে যে কোয়ান্টিটি এইখানে যে এক্স টিটা এক্স আইস এক্স স্টিম জানা থাকলে টিটা বের করবো। তাহলে 4টা ভেরিয়েবলের মধ্যে যে কোনো 3টা জানা থাকবে আর একটা বের করতে হবে। এখন আমরা যেটাতে যাব এক স্থির বিন্দু নীতি। এক স্থির বিন্দু নীতিতে আমাদের অনেকগুলো স্থির বিন্দু রয়েছে, যেমন অক্সিজেনের স্থির বিন্দু রয়েছে, তরল অক্সিজেনের স্থির বিন্দু রয়েছে, প্লাটিনামের বিভিন্ন পদার্থের বিভিন্ন স্থির বিন্দু নির্দিষ্ট করা আছে আন্তর্জাতিক তাপমাত্রা সংস্থা কর্তৃক। আমাদের স্থির বিন্দু নির্দিষ্ট করা আছে। সেখানে আমরা পানির ত্রয়ী বিন্দুর তাপমাত্রাকে স্থির বিন্দু হিসাবে নেওয়া হবে। পানির ত্রয়ী বিন্দুর তাপমাত্রা
ত্রয়োদশ বিন্দুর তাপমাত্রা কে স্থির বিন্দু বলে, স্থির বিন্দু হিসেবে নিয়ে আমরা যে তাপমাত্রা পরিমাপের নীতি নিয়ে তাপমাত্রা পরিমাপের যে নীতি আলোচনা করা হয় সেটা হচ্ছে এক স্থির বিন্দু নীতি। তাপমাত্রা পরিমাপের নীতি, পরিমাপ করা হয় সেটাকে তাকে আমরা কি বলি, এক স্থির বিন্দু নীতি। এক স্থির বিন্দু আমরা তাপমাত্রা পরিমাপ, পানির ত্রয়োদশ বিন্দুর তাপমাত্রাকে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার আমরা কত বলি, 273.16 কেলভিন। এটাকে আমরা পানির ত্রয়োদশ বিন্দুর তাপমাত্রা ধরে নিই, সেটাকে আমরা স্থির বিন্দু হিসাবে গণনা করে আমরা তাপমাত্রা পরিমাপ করি। এখন এখানে আমাদের যে বিষয়টা, এখানেও আমাদের বলছি তাপমাত্রা তাপমিতিক ধর্মের সমানুপাতিক। টি তাপমাত্রায় কোনো পদার্থের ধর্মের মান x হলে, t প্রপোর্শনাল টু x, t সমান তাহলে ax, a সমান t বাই x। এটা হচ্ছে যেহেতু ধ্রুবক, a ধ্রুবক, এই ধ্রুবকের মান থেকে আমরা t1 বাই x1 এভাবে লিখতে পারি, ধ্রুবক t ট্রিপল পয়েন্ট বাই x ট্রিপল পয়েন্ট এইভাবে লেখা যায়। অর্থাৎ এই ধ্রুবকটা x ট্রিপল পয়েন্ট এবং x ট্রিপল পয়েন্টের ধর্মের মান, x ট্রিপল পয়েন্টের ধর্মের মানটার অনুপাত্য ধ্রুবক। এখন তাহলে টি তাপমাত্রা সমান এর মানটা যদি আমরা যেহেতু এটা স্থির বিন্দু হিসেবে জানি, x ট্রিপল পয়েন্ট t ট্রিপল পয়েন্ট গুণ x, তাহলে ট্রিপল পয়েন্ট এটা যেহেতু জানি আমরা, ট্রিপল পয়েন্ট এটার মান যেহেতু নির্দিষ্ট আছে এত কেলভিন ইনটু x ভাগের x ট্রিপল পয়েন্ট, তাহলে যে কোনো বস্তুর তাপমাত্রা সমান 273.16 K ইনটু x বাই x ট্রিপল পয়েন্ট। এখানে আমাদের কি জানতে হচ্ছে, আমি যদি কোনো বস্তুর তাপমাত্রা বের করতে চাই এক স্থির বিন্দু নীতির সাহায্যে, তাহলে ওই তাপমাত্রায় ধর্মের মান জানতে হবে, আর পানির ত্রয়োদশ বিন্দুতে ওই পদার্থের ধর্মের মান জানতে হবে। তাহলে এই দুটি জানলে আমি কি করতে পারবো, ওই পদার্থের তাপমাত্রা বের করতে পারবো। সেরকম একটি গণিতের উদাহরণ দিচ্ছি, একটা অঙ্কের উদাহরণ দিচ্ছি। বললাম যে পানির ত্রয়োদশ বিন্দুতে সালফারের স্ফুটনাঙ্ক পানির ত্রয়োদশ বিন্দুতে কোনো গ্যাসের চাপ পাওয়া গেল, চাপ 4.5 ইন্টু 10⁵ নিউটন। এটা হচ্ছে কি, কোন তাপমাত্রা, পানির ত্রয়োদশ বিন্দুতে, এবং সালফারের স্ফুটনাঙ্কে চাপ পাওয়া গেল মনে করো 7 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে যদি বলে যে এখন সালফারের স্ফুটনাঙ্ক কত, এটা বলে যে স্ফুটনাঙ্ক সেই তাপমাত্রায় চাপ হচ্ছে এত, অর্থাৎ আমি যে তাপমাত্রা বের করতেছি সেই তাপমাত্রায় ধর্মের মান হচ্ছে কত, এত, আর পানির ত্রয়োদশ বিন্দুতে ধর্মের মান এত, স্ফুটনাঙ্ক কত বের করব। তাহলে টি সমান আমরা সহজে বলতে পারি 273.16 কেলভিন, আর যে এই তাপমাত্রায় যে তাপমাত্রা বের করতে যাচ্ছে সেই তাপমাত্রায় ধর্ম হচ্ছে 10⁻7 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, আর পানির ত্রয়োদশ বিন্দুতে যে তাপমাত্রা সেটা হচ্ছে 4.5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এইখান থেকে আমরা হিসাব করে
একটা এত ক্যালভিন পেয়ে যাবো। এখানে ক্যালভিন তাপমাত্রাটা ক্যালভিনে পাওয়া যাবে, যেহেতু ক্যালভিনে টেম্পারেচারটা আমরা ব্যবহার করেছি। তো আমরা এক স্থির বিন্দু নীতি, দুই স্থির বিন্দু নীতি পড়ানো হলো। এর সাথে আমাদের আরেকটি বিষয় আছে, আমাদের যে সিলেবাস আছে সেখানে বলা আছে তাপমাত্রা পরিমাপের নীতির সাহায্যে তাপীয় সম্মতা ব্যাখ্যা করে। এখন সেটি বের করার জন্য আমাদের আরেকটি নীতি আছে, সেটা বলে তাপমাত্রা পরিমাপের শূন্যতম সূত্র। তাপমাত্রা পরিমাপের শূন্যতম সূত্র, শূন্যতম সূত্র। সেটি বোঝার জন্য আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে তাপীয় সাম্যতা বলতে, সাম্যাবস্থা বা সাম্যতা বলতে কি বুঝি, সাম্যতাকে বলতে যদি দুই বা ততোধিক বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে তাদের মধ্যে তাপের আদান প্রদান না হয়, তখন আমরা ধরে নিই যে বস্তুসমূহ একই তাপমাত্রায় রয়েছে, আর বস্তুত ইয়ের যে তাপীয় অবস্থা সেটাকে আমরা বলবো তাপীয় সাম্যাবস্থা। অর্থাৎ যখন দুই বা ততোধিক বস্তু পরস্পরের মধ্যে তাপের আদান প্রদান না ঘটায়, তবে তারা তাপীয় সাম্যাবস্থায় রয়েছে বলে ধরা হয়। এখন তাপমাত্রা পরিমাপের শূন্যতম সূত্রে এই যে তাপীয় সমতা, সেটা ব্যাখ্যা করার জন্য আমরা বলছি কি, দেখো, যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তবে বস্তুদ্বয়ও পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। তাপীয় সাম্য অবস্থা বলতে কি বুঝেছি, বলছি তাদের তাপমাত্রা সমান, অর্থাৎ তারা একই তাপমাত্রায় রয়েছে, তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না। আমরা ধরে নিলাম এ আর বি দুটি বস্তু সি বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে, তাহলে এ ও বি ও পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এটাই হচ্ছে শূন্যতম সূত্র। তাহলে শূন্যতম সূত্র কি বলছে? শূন্যতম সূত্র বলছে যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তবে বস্তুদ্বয়ও পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। আমরা সেটা এই উদাহরণ দিয়ে তাহলে এখানে আমরা বলতে পারি, এখন এ আর বি এর সাথে যদি তাপীয় সাম্য অবস্থায় থাকবে, তারা কিন্তু কেউ তাপীয় সাম্য অবস্থায় থাকার অর্থ হচ্ছে কেউ কারোর সাথে তাপের আদান প্রদান করবে না, একই তাপমাত্রায় থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বলছি, তারাও তাপীয় সাম্য অবস্থায় থাকবে, তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে না, কি হবে, তাপীয় সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা সংক্ষেপে কি বলবো, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে, তবে বস্তুদ্বয় ও পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। আমরা যদি বলি এ ও বি এবং সি, এ বি দুটি বস্তু যদি সি বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তবে এ ও বি ও তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এটির অর্থ হচ্ছে এ আর সি এর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে না, বি আর সি এর মধ্যেও তাপের আদান প্রদান ঘটবে না, তারা দুইজন একই সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে। এখন সেক্ষেত্রে এ বি এর সাথেও কোনো তাপের আদান প্রদান ঘটবে না, যেহেতু তারা একই তাপমাত্রায় রয়েছে। সেই কথাটাকে আমরা কি বলি, তাপমাত্রা পরিমাপের শূন্যতম সূত্র। সেখান থেকে আমরা তাপীয় সমতাটা একটু ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে কি, যখন দুই বা ততোধিক বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে যদি তাদের মধ্যে তাপের আদান প্রদান না ঘটে, অর্থাৎ সেটির অর্থ হচ্ছে কি, তারা যদি একই তাপমাত্রায় বিরাজ করে, তখন তাদের অবস্থাকে আমরা বলবো তাপীয় সমতা। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ক্লাসে আমরা সিলেবাসে প্রদত্ত যেসব বিষয়গুলো রয়েছে সেই সব বিষয়গুলো আলোচনা করব। তোমরা প্রতিদিন ক্লাসে মনোযোগ দিয়ে যদি আগ্রহ সহকারে সেটি যদি ক্লাস করো, তাহলে আমার মনে হয় তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।